সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মা আর মেয়ে একসাথে ব্রেকফাস্ট করছে। রাই তো রায়ের খাবার খাচ্ছে, কিন্তু ওর মা কি খাচ্ছে জানো? পান। সকালবেলায় ঘুম থেকে উঠে কে পান খায় বলো তো? বর্ণিকা পান খেতে বেশ পছন্দ করে, তবে প্রত্যেক দিন খায় না, মাঝে মধ্যে খায়, যেমনটা আজকে খাচ্ছে। আর এদিকে খাটের ওপরে মধুদি আর মধুদির ছেলে বসে আছে, আর ওই যে বড়দি ওদিকে শুয়ে আছে। আমি আর মধুদি বলছিলাম, এই ফোন আসার পরে না আমাদের একে অপরের সাথে কথা বলা অনেকটা কমে গেছে। আগে যখন কোথাও যেতাম সবাই মিলে বসে গল্প করতাম, আর এখন সবার হাতে একটা করে ফোন, সবাই সবার মতো আমরা ফোনে ব্যস্ত। আমাদের কথোপকথন শুনে বড়দি আবার ফোনটা বন্ধ করে দিল। যদিও কথাটা বড়দির উদ্দেশ্যে ছিল না, বড়দিকে দেখে কথাটা মনে পড়ল, আমরা সবাই কিন্তু একই কাজ করি। তো বলো, তোমরা সবাই কেমন আছো? কেমন দিন কাটছে তোমাদের? লাস্ট কয়েকদিন ধরে তোমাদের হালচাল জিজ্ঞেস করতে একদম ভুলেই যাচ্ছি। কি করব বলো, এই ব্লগগুলো এডিট করতে বসি রাত্রিবেলায়। সত্যি বলছি, আজকে যেমন একদমই আমার ব্লগ এডিট করার মন নেই, কিন্তু তবুও যদি ভিডিও আপলোড না করি তোমরা অনেকেই রাগ করবে। সেই জন্যে আবার রাত 12টার থেকে ব্লগ এডিট করা শুরু করলাম। এর আগে পর্যন্ত আমার শরীরটা একটু খারাপ করছিল, সেই জন্য ভেবেছিলাম আজকে ব্লগ এডিট করব না। কিন্তু কিছু মানুষের কথা যখন মনে পড়লো, তখন ব্লগ এডিট না করে আর ঘুম আসছে না। যাই হোক, গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো নভেম্বরের 10 তারিখ, বারটা হলো রবিবার। আজকে সকালবেলায় আমার ঘুমটা কি করে ভেঙেছে জানো? বড়দির মেয়ে গিয়ে আমাকে ডাকছে আর বলছে, এই এই ওঠ, সকাল হয়ে গেছে, উঠবি না? ঘুম থেকে উঠে পড়। এত মিষ্টি করে বলেছে না, ওর ডাক শুনেই আমার ঘুম ভেঙে গেছে। আর এই যে এই দিদি হলো বর্ণিকার বড় যা। বর্ণিকারাও বলেছিলাম না 3 যা, কালকেই বোধহয় তোমাদের বলেছিলাম বর্ণিকা বাড়ির মেজ বউ আমারই মতো। তবে ওরা প্রত্যেকে আলাদা, আর প্রত্যেকের ঘরগুলো আলাদা। আর ওদের বাড়িতে একটা মজার বিষয় লক্ষ্য করে দেখলাম, বড় মেজো ছোট হিসাবে ঘর করা। মানে প্রথম ওর ভাসুরের, তারপর ওর দেওরের, মানে ওর ঘরটা হলো মাঝখানে। তো আজকে তোমাদেরকে বর্ণিকার স্বপ্নের এই বাড়িটাকে একটু ঘুরে দেখাবো, তবে তার আগে আমি একটুখানি চা করে নিই। সবাইকে জিজ্ঞেস করলাম চা খাবে কিনা, তো দিদিরা বলল চা খাবে না, ওদিকে দিদিরা সবজি কাটতে বসেছে। তবে আমার পেছনে যে দিদি ঘোরাফেরা করছেন উনি বললেন উনি একটু চা খাবেন, তো ওনার জন্যে আর আমার জন্যে চাটা বসালাম। বর্ণিকা তো জানে চা ছাড়া আমার দিন চলে না। সকালবেলায় উঠে বলে, গ্রিন টি খাবি? আমি বললাম ক্ষমা দে মা, আমি নিজেকে এখনো ওই জায়গাতে নিয়ে যেতে পারিনি। প্রায় বছর খানেকের বেশি হয়ে গেল আমিও একটা গ্রিন টির কৌটা কিনে রেখেছি। প্রত্যেক মাসে ভাবি এই মাসটা দুধ চা খেলাম, সামনের মাস থেকে গ্রিন টি খাবো। এই করে করে প্রায় 13 বছরের বেশি হয়ে গেল, এখনও কৌটাটা আমি খুলিনি। আমি জানি না আদৌ আমি খুলবো কি না, কারণ গ্রিন টির টেস্ট আমার একদমই ভালো লাগে না। তো ওর কাছে তো গোটা চা ছিল না, ওর কাছে পাতা চা ছিল, তো পাতা চা দিয়ে আমি একটু লিকার করে নিলাম। তবে সৌভাগ্যবশত ওর কাছে গুঁড়ো দুধটা ছিল, তো দুধ চাই করে নিয়েছি। আর এখন ওই দিদিকে ডাকছি চা খাওয়ার জন্যে। ওই দিদি আবার ওদিকে নিচের ঘরটাতে রান্না করছে। আমি বললাম চাটা হয়ে গেছে, নিয়ে নাও। দিদি বলল একটু ঢেকে রেখে দাও, আমি পরে খাচ্ছি। তো দিদির চাটা ঢেকে রেখে আমি বসে পড়েছি চা খেতে। আর এই যে আমার কোলে যে বসে আছে, এটা হলো বর্ণিকার বড় ভাসুরের মেয়ে। তো চলো এবার তোমাদের বর্ণিকার ঘরটা দেখাই। ওই যে সবুজ সিঁড়িটা দেখলে, ওটা হলো বর্ণিকার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের ঘর ছিল। আগে ওই ঘরটাতে ওরাও থাকতো, তবে এখন সবাই আলাদা আলাদা ঘর করে নিয়েছে। ওদিকে যে ঘরটা দেখছো টিনের, ওটা হলো ওর ছোট দেওরের। আর এই যে মাঝখানটাতে হলো ওর ঘর। ওর ঘরটাও টিনের, তবে ওর ঘরের ভেতরে ঢুকলে বুঝতে পারবে না যে এটা টিনের ঘর। এই রকম টিনের ঘর আমি আগে কখনো দেখিনি, সেই জন্যে প্রথমবার যখন ঘরটা দেখেছিলাম তখন আমি একটু অবাক হয়েছিলাম। বেশ কয়েক বছর আগে আমি এখানে একটু কাজে এসেছিলাম, তখন সুজিতদা আমাকে ওদের বাড়িতে নিয়ে এসেছিল। তো সেদিন প্রথম ওর ঘরটা দেখে আমার এত ভালো লেগেছিল। তখন অবশ্য ওর রান্নাঘরটা ছিল না, তখন এই ঘরটাতেও রান্না করতো। মানে বারান্দাতে একটা ছোট্ট রুম করা হয়েছে, এখন ওখানে থাকাও যায়। রাত্রে আমি আর জেঠিমা ওখানেই শুয়েছিলাম। আর বারান্দার আরেক সাইডে দেখছি একটা শোকেস রাখা আছে, আর অপোজিট সাইডে এই আলনাটা রাখা আছে। ঘরটা আজকে একটু অগোছালো, কারণ কালকে যেহেতু বাড়িতে লোকজন ছিল, তো স্বাভাবিক একটু তো অগোছালো হবেই বলো। তো এটা নিয়ে আবার কেউ কোনো বাজে মন্তব্য করো না। আর এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা লম্বা করে, তবে এই দিকটা কিন্তু রান্নাঘর নয়, এটা একটা স্টোর রুম মতো। ওদের স্কুটি বাইক এগুলো থাকে, সেই সাথে টুকিটাকি জিনিসপত্র রাখে।
তো এখানে দিদি রান্না করছে, চলো তোমাদেরকে রান্নাঘরটা দেখাই। এই যে রান্নাঘরে একটা ছোট্ট টেবিল আছে, পাশে একটা বেসিন করেছে, আর ওদিকটাতে রান্নার জায়গা করেছে। এখানে একটা ফ্রিজ রাখা আছে, একটা স্টিলের র্যাক রাখা আছে, যেটা হয়তো সবজি রাখার কাজেও ব্যবহার করে। আর দিদি এদিকে তরকারি গরম করছে, কালকে বেশ খাবার দাবার অনেকটাই বেঁচে গেছে। তো এদিকে আরও একটা মিটকেস রাখা আছে। জায়গাটা খুব একটা চওড়া নয়, তবে অনেকটা কিন্তু লম্বা। আর নিচে দিয়ে অনেক ছোট ছোট তাক করা আছে জিনিসপত্র রাখার জন্যে। ওদিকে একটা সিঙ্কও বসানো আছে, আর ওই যে বাসনের স্ট্যান্ডও আছে। তো মোটামুটি এই ঘরটার মধ্যে সমস্ত কিছু আছে। তবে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, চলো সেটা এবার তোমাদের দেখাই। এই দরজাটা খুললেই দেখা যাচ্ছে একটা মাটির উনুন। এটা কালকে এসেই আমি দেখেছিলাম, আর দেখে যে আমার কি ভালো লেগেছে। ওর ঘরের মধ্যে সব থেকে ভালো লেগেছে আমার এই পেছনের বারান্দাটা। এর আগে যখন এসেছিলাম তখন তো এত কিছু ছিল না, রান্নাঘরও ছিল না, পেছনের বারান্দাটাও ছিল না। আর ওদিকে যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, ওটা হলো ওর টয়লেট বাথরুম। ওটাতে অবশ্য যেতে গেলে ওর ঘরের ভেতর দিয়ে যেতে হয়। তবে এদিকে দেখছি ট্যাপ লাগানো আছে, জলের কাজকর্ম এখানেও হয়তো করে। তবে ওর উনুনটা যে আমার কি ভালো লেগেছে। এটা যেহেতু পাইপের উনুন, তো ধোঁয়াটা বাইরে বেরিয়ে যায়। ডান দিকে কিছু জ্বালানিও রাখা আছে। তবে বর্ণিকার শ্বশুরবাড়িটা অনেকটা জায়গা জুড়ে, মানে ওদের বাড়ির জায়গাটা অনেকটা, পেছনে অনেক গাছপালা লাগানো আছে। এদের বাড়িতে জ্বালানির কোনো অভাব নেই। সেই সাথে পেছনের দিকে অনেক রকমের গাছপালা লাগানো আছে। আবার পেছনে একটা পুকুরও আছে শুনেছি। যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু সবুজ আর সবুজই দেখতে পাচ্ছি, চারিদিকে গাছপালা ভর্তি। এই ধরনের বাড়িগুলোতে থাকতে ভালো লাগে, কিন্তু অনেক রকমের উৎপাতও সহ্য করতে হয়, যেমন ইঁদুর, বিড়াল, আরও কত ধরনের প্রাণী, সেটা আর তোমাদের বললাম না। তবে ওদিকে যে ইটের ঘরটা দেখলে, ওটা হলো ওর বড় ভাসুরের ঘর। তো চলো, এদিকটা তোমাদের দেখানো হয়ে গেছে। এবার তোমাদের ওর শোয়ার ঘরটা মানে বেডরুমটা দেখাই। তবে বেডরুমে গিয়ে দেখছি আমাদের রাই এক্ষুনি স্নান করলো, আর স্নান করার সাথে সাথে ওর ঘুম পেয়ে গেছে। দেখো কি লক্ষ্মী মেয়ে, দুটো আঙুল খেতে খেতে এখন ঘুমানোর চেষ্টা করছে। আমি ওর পাশে এসে একটু বসলাম, তবে ওর মাও পাশে বসে আছে, ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে। কালকে মেয়েটার ওপর দিয়ে অনেক ধকল গেছে, সারা দিন ঘুমোয়নি। যতক্ষণ মাইক বেজেছে ততক্ষণ ঘুমোয়নি। রাত 11টার পরে মাইক বন্ধ হয়েছে, তারপর ও ঘুমিয়েছে। তবে ঘুমানোর সময় রায়ের মায়ের দুধের প্রয়োজন হয় না। ঘুমানোর সময় কেন, সারা দিনে কখনোই প্রয়োজন হয় না। ও জন্মের পরে হয়তো 2-1 মাস মায়ের দুধ খেয়েছে, বেশিরভাগটাই ওকে কেনা দুধ খেতে হয়েছে, কারণ ওর দুধ সহ্য হয় না। ডাক্তারই মানা করেছে ওকে মায়ের দুধ খাওয়াতে। শুধু মায়ের কেন, গরুর দুধও খাওয়াতে মানা করেছে। তো এখন যেটা ও খায় সেটা ডাক্তারই ওকে খাওয়াতে বলেছে, আর মোটামুটি ওই 2 মাস বয়স থেকে ওকে এটা খাওয়ানো হচ্ছে। তবে এখন সুজিতদা যে দুধটা গুলছে, এটা কিন্তু ওই দুধ নয়। ও যেটা খায় সেটা এই মুহূর্তে বেশি হয়ে গেছে, ওরা সেটা লক্ষ্য করেনি। তো সেই জন্যে আজকে ওকে নতুন কিছু খাওয়ানো হচ্ছে। তবে বর্ণিকার এদিকে একটু টেনশন হচ্ছে, আজকে যেহেতু নতুন খাবে, কে জানে ওর আবার সহ্য হবে কি না। এর আগে ওকে নিয়ে যেহেতু অনেক ছোটাছুটি করেছে, স্বাভাবিক মায়ের মনে একটা ভয় তো কাজ করেই। তো ওকে ঘুম পাড়িয়ে খাইয়ে আমরা এখন সবাই মিলে বসে পড়েছি খেতে। ওপরে যে দাদা খাচ্ছেন উনি হলেন মধুদির বর। মধুদি বর্ণিকার বড়, আর বর্দি তো সবার বড়। আর এদিকে বর্দির মেয়ে আমার পেছনে এসে দাঁড়িয়ে আছে, এতক্ষণ কান্নাকাটি করছিল, কারণ ও কুরকুরি খাবে, কাউকে একটা খেতে দেখেছে। ওদিকে বর্ণিকার মেয়ে ঘুমোচ্ছে, সে আবার একটুখানি আওয়াজ হলেই ঘুম থেকে উঠে যায়। যাক বাবা, ভিডিওটা অন করেছিলাম বলে ও তাও কিছুক্ষণ একটু নেচে ঘুরে থেমে আছে। তোমাদের কত রকম অঙ্গভঙ্গি দেখাচ্ছে। তবে এদিকে দেখো, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। রায় কিশোরীর ঘুম ভেঙে গেছে, 1 ঘন্টাও হয়নি ঘুমিয়েছে। বর্ণিকা বলেই ছিল দেখবি কিছুক্ষণের মধ্যেই উঠে পড়বে। সত্যি ওর ঘুম খুব পাতলা। তো এখন ও ভাবছে আমাকে এটা কে কোলে নিয়েছে, আমার মা কোথায়। আসলে ওর না একটু শরীরটা খারাপ করছে, তো যখন আমার কোলে ছিল তখন আমি অতটা বুঝতে পারিনি। তো খানিকক্ষণ বাদে ওর মা এলো, আর মা কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা হড়হড় করে বমি করতে শুরু করলো। তো ওর বমি দেখে তো সত্যি ভয় লেগে গেছিলো। ওই যে দুধটা যখন খাওয়াচ্ছিল তখনই ওর মা ভেবেছিল যে ওর হয়তো পেটের গন্ডগোল হতে পারে, যেহেতু আজকে নতুন খাবার খাইয়েছে। কালকে আবার ওর উপর দিয়ে ধকল গেছে বলে ওর মা বলছিল আজকে খাওয়াবো না, কিন্তু যেহেতু ঘরে একেবারেই দুধটা বেশি হয়ে গেছিলো, তাই আবার ওদেরকে একটু বাধ্য হয়েই খাওয়াতে হয়েছিল। আর এদিকে এনার কাণ্ড দেখো, মেশোর চশমা নিয়ে উনি এখন চশমা পরবেন।
পড়বেন বলছি কেন, ওই দেখো পড়ে ফেলেছে। এদিক থেকে দাদা ওকে বারণ করছে, পড়ো না, তোমার চোখ খারাপ হয়ে যাবে। কিন্তু কে কার কথা শোনে, উনি তো ওনার কাজই করবে। তো এই পুচকু আর নেতুবাবু কিন্তু একই বয়সী, আর দুষ্টামিগুলোও কিন্তু একই রকম করে। নেতুবাবুও কিন্তু এরকম চশমা পরতে ভীষণ পছন্দ করে। অনেক সময় আমার চশমা পরতে ওর ভীষণ ইচ্ছে করে, তবে ও কখনো আমার চশমা পরার সাহস পায় না, হয়তো একটু ধরে আবার রেখে দেয়। তো চলো এবার তোমাদের বর্ণিকার বেডরুমটা দেখাই। ঘরের ভেতরে ঢুকলে তো তোমরা বুঝতেই পারবে না যে এটা একটা টিনের ঘর। ঘরটা যেমন সুন্দর দেখতে তেমনিও সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রেখেছিল। কালকে একটু অনুষ্ঠান হয়েছে বলে আজ একটু অগোছালো আছে। ঘরে ঢুকতেই একটা সোফা রাখা আছে, সোফার পাশে একটা ওয়ার্ড্রপ, আর তার পাশে পর্দার পেছনে টয়লেট বাথরুমের দরজা। বাথরুমটা তোমাদের আর দেখালাম না, তবে তোমাদের তো আগেও বলেছি ওর বাথরুমটা অনেক বড়। বাথরুমের ভেতরে এক সাইডে ওর ওয়াশিং মেশিন রাখা আছে, মাঝখানে স্নান করার জন্য জায়গা করা আছে, সেই সাথে গিজারও লাগানো আছে, আর আরেক সাইডে আছে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন টয়লেট। টিভি রাখার জন্যে এই সেলফটা বানিয়েছিল। আমি যখন প্রথমবার এসেছিলাম তখনও সেলফটা ছিল, তবে এসিটা বললো কিছুদিন আগেই লাগিয়েছে মেয়ের জন্যে। আর এই কর্নারের দিকে তাক করা হয়েছে ঠাকুর রাখার জন্যে, সেই সাথে নিচে একটা ঠাকুরের আসনও আছে, তবে আসনটা কিছু বেলুনে এখন ঢাকা পড়ে গেছে। আর ঠাকুরের আসন আর দরজার মাঝখানে রাখা আছে এই আলমারিটা। তবে ওর ঘরে ঢুকলে ঘরের দেওয়ালগুলো দেখেও যেমন বুঝতে পারবে না যে এটা টিনের ঘর, তেমনি ওর সিলিং দেখেও বোঝার উপায় নেই যে এটা টিনের ঘর। আর ঘরের ভেতরে টাঙানো আছে দুটো সিলিং ফ্যান, ওপরে 4টে লাইটও লাগানো আছে, আর নিচে রাখা আছে একটা বক্স খাট। ওর খাটটাও খুব সুন্দর। এই খাটটা আমি যখন এসেছিলাম তখন ছিল না। আর ওদিকটাতে আরও একটা ওয়ার্ড্রপ রাখা আছে, মানে দরজার ওই পাশটাতে, সেই সাথে একটা ড্রেসিং টেবিলও আছে, আর একটা সেন্টার টেবিলও আছে। তো ওই দিকটা একটু এলোমেলো রয়েছে। এদিকে সুজিতদা ভীষণ টায়ার্ড, এসে তো শুয়ে পড়েছে। কাল থেকে উনি একা হাতে সমস্ত কিছুর আয়োজন করেছে, উনি ঘুমানোর সময়ও পায়নি, তো সেই জন্যে এসেই দেখছি শুয়ে পড়ছে। দাদা বলছে আমার ঘুমের খুব প্রয়োজন, কিন্তু ঘুমোতে পারছে না। তো এইদিকে 2টো বাজতে চললো, আমারও অনেকটা দেরি হয়ে গেল। ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়বো, কিন্তু এটা ওটা করতে করতে বেরোনো হলো না। যাই হোক, বর্ণিকার ঘরটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলো না। আমার তো ভীষণ ভালো লাগে, ওর ঘরে আসলে আমার তো যেতেই ইচ্ছে করে না। ও, তোমাদের মেঝের ব্যাপারটা বলা হলো না। ওর মেঝেটা কিন্তু মোজাইক করা নয়, ওর মেঝেটা এমনি শান করা পুরোটা, কিন্তু ওপরে কার্পেট পাতা আছে। আর এই কার্পেটটা ওর মোটামুটি অনেক বছর হয়ে গেল, যখন ঘরটা করেছিল তখনই পেতেছিল। কার্পেটটা একটুও খারাপ হয়নি, যেমন ছিল তেমনই আছে, মানে আমি এসে যেমন দেখেছিলাম আজও তেমন আছে। এদিকে আমাদের রায় তো বমি করে ক্লান্ত হয়ে গেছে, ওকে বললাম এসো বাবা, কারণ আমিও রেডি হয়ে গেছি, বেরোবো। তবে জানো তো প্রত্যেকটা মানুষের শখ আলাদা আলাদা হয়। ওরা যখন এই ঘরটা করেছিল, এই ঘরটা করতে কিন্তু ওদের অনেক টাকা খরচা হয়েছিল, যে টাকাতে হয়তো ওদের পাকা ঘর হয়ে যেত। কিন্তু ইটের ঘর করার শখ ওর ছিল না, ওর ছিল এইরকম একটা টিনের ঘর করার শখ। ঘরটাকে ও মনের মতো করে সাজিয়ে রাখতো, কিন্তু এই পুচকু সোনাকে নিয়ে কি করে ও করবে বলো তো। তার উপরে আবার দুজনকে স্কুলে যেতে হয়, তাও ওর মা আছে বলে অনেকটা বাঁচোয়া। সেই সাথে ওর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্বটাও খুব বেশি দূরে নয়, সেই জন্যে 2 বাড়ি মিলিয়ে মিশিয়ে কাজকর্ম সব করা যায়। তো যাই হোক, জেঠিমা কখনো ওর কাছে থাকে, ও কখনো জেঠিমার কাছে থাকে। জেঠিমাদের বাড়ির পাশের স্কুলটাতে সুজিতদা চাকরি করে, আর ওর স্কুলটা একটু দূরে। যাই হোক, আমি এখন বেরিয়ে পড়েছি। পেছনের 2টো টিনের ঘর দেখছো, একটা বর্ণিকার ছোট দেওরের, আর পাশে যে পাকা ঘরটা ওটা ওর শ্বশুর মশাইয়ের, আর এই যে ঠিক আমার পেছনের যে পাকা ঘরটা এটা হলো ওর ভাসুরের। তো চলো, মা আর মেয়ে আমাকে এখন এগিয়ে দিতে রাস্তা পর্যন্ত এসেছে। সুজিতদা এখন একটু ঘুমিয়েছে, আর জেঠিমার সাথে দেখা হলো না, দিদিদের সাথে কথা হলো না, কারণ ওনারা সবাই ঘুমোচ্ছে। আমি আর ডাকলাম না। আমাদের এদিকে কী যে সমস্যা, টাকা দিয়েও লোক পাওয়া যায় না জানো। বর্ণিকারও কষ্ট হয়ে যায়, বর্ণিকার মায়েরও কষ্ট হয়ে যায়, কিন্তু কি করবে, লোক তো পাওয়া যায় না। তো চলো, ওদেরকে এখন বাই করে আমি বেরোই। তবে দেখো, রায় আমার দিকে তাকাচ্ছেই না, পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, সেই গাড়িটাকেই উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করছে। তো চলো, ওকে আর ডিস্টার্ব করবো না, আমি এবার বেরোই। বর্ণিকাকে বললাম যাস সুজিতদাকে নিয়ে আমাদের বাড়িতে, ও আবার বলল সুজয়দাকে নিয়ে তুই আসিস। ওদের বাড়ি থেকে মেন রাস্তাটা খুব বেশি দূরে নয়, তবে প্রথম যেবার এসেছিলাম সেবার বাইকে এসেছিলাম, তাই বুঝতে পারিনি কতটা রাস্তা।
কালকে যাবার সময় মনে হচ্ছিল ওর বাড়ি আমি খুঁজে পাচ্ছি না, কারণ ওই একদিনই এসেছি। তবে আজকে দেখছি একেবারেই কাছে, 2 পা হাঁটলেই মেন রাস্তা। আমি চলেও এসেছি রাস্তাতে, আর এখন দেখছি একটা অটো আসছে, দেখি ওই অটোটা যাবে কি না। তো যে অটোটা দেখলাম ওই অটোটা আমাকে ওঠালো, উঠিয়ে আবার বাজার অবধি এসে নামিয়ে দিল, বলছে ওই অটোটা যাবে না, মানে প্যাসেঞ্জার পেলো না। তো সেই জন্যে আমি আবার অন্য একটা অটোতে উঠেছি। এই অটো ধরে আমি যাব আমাদের বাজারে। তবে ওর বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স কিন্তু খুব বেশি দূরে নয়। ওর বাড়ি থেকে অটোতে যেতে আমার বাড়িতে সময় লাগে খুব বেশি হলে আধা ঘন্টা 40 মিনিট। কিন্তু তাও দেখো, কাছাকাছি থাকা সত্ত্বেও সেই কতদিন পর পর দেখা হয়। সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়, এক একটা দিন বইয়ের এক একটা পাতা মনে হয়। আজকে থেকে তো আবার জগদ্ধাত্রী পুজো শুরু হচ্ছে। এখন আমি নাজিরপুরের ওপর দিয়ে যাচ্ছি। নাজিরপুরে বেশ কয়েকটা পুজো হয়, সেই পুজো মণ্ডপগুলো দেখেই মনে পড়ল। তবে এবার আমি আর মণ্ডলবাবু ভেবেছিলাম কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাব, সারা রাত পুজো দেখব, একদিন ওখানে থাকবো, তারপর মাদার্স হাটে খেতে যাব, খাওয়া দাওয়া করে বাড়িতে আসবো, এইরকমই ভেবেছিলাম। কিন্তু কেন যে ভাবনা চিন্তা করি সেটাই বুঝে পারি না। আমরা যেটা ভাবি সেটা আমাদের সাথে কখনোই হয় না। ভাবা ছেড়ে দেব, কিন্তু ভাবনা চিন্তার উপরে তো কারোর হস্তক্ষেপ থাকে না বলো। যাই হোক, যখন আসবে ও বাড়িতে তখনই আমার অকেশন শুরু হবে। এই জন্যে এই বিষয়টাকে মেনে নিয়েছি যে আলাদা করে ওই 12 মাসে 13 পার্বণ কাটানো একসঙ্গে সম্ভব নয়। যখনও বাড়িতে আসবে তখন নিজেদের মতন করে সময়টাকে উপভোগ করব। যাকগে, সেসব তো পরের কথা। তবে এখন আপাতত আমি অটো থেকে নেমে টোটো ধরে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে এখন ভাবছি ঘরটর ঝাড় দিয়ে স্নান টান করবো, কারণ ওদের বাড়িতে আমি স্নান করিনি। বর্ণিকা বলেছিল বারবার করে, কিন্তু আমি ভাবলাম বাড়িতে গিয়েই স্নানটা করব। ঘরটর ঝাড় দিয়ে মোছামুছি করে আমি স্নান করে চলে এসেছি ছাদে টবগুলোতে জল দেওয়ার জন্যে। আমার টবের গাছগুলো যদি মরেও যায় তাও হয়তো জল পাবে না। আর আমি কোথাও গেলে না এই গাছগুলোর জন্যেই আমার সব থেকে বেশি চিন্তা হয়। এখন তো আবার বীজ ছড়িয়েছি, সেগুলোতে আবার রোজ জল দেওয়ার প্রয়োজন হয়। ছাদ থেকে এসে একটু গা ধুয়ে নিয়েছি, আর তারপর 1 কাপ চায়ের জল বসিয়ে খানিকটা চালও ভিজিয়ে রাখলাম। রাতে ভাবছি একটু সিদ্ধ ভাত করে নেব। তবে এখন আপাতত চাটা খাই, তবে শুধু চা খাবো না, সঙ্গে একটু শুকনো মুড়ি নিয়ে নিয়েছি। কালকে এরকম সময় কত লোকজনের মাঝখানে ছিলাম, সবাই মিলে কত গল্পগুজব করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম, আর আজকে একা একা ঘরে বসে চা খাচ্ছি। আচ্ছা, তোমরা অনেকেই আমার কাছে জানতে চাইছো দাদা কবে বাড়িতে আসবে। সত্যি বলছি, দাদা কবে বাড়িতে আসবে আমি নিজেও জানি না। তোমাদের মতো আমিও ওর অপেক্ষা করছি। ওর অপেক্ষা করতে করতে আমি তো পাগল হয়ে যাচ্ছি, কারণ বিয়ের পরে এত লম্বা ছুটি আমি কখনো কাটাইনি। এবার তো দিন শেষই হচ্ছে না, তো দেখা যাক ও কবে আসে। তবে এদিকে আমি ঘরের অবস্থা খুব খারাপ করে রেখে গেছিলাম। খাটে চারিদিকে জামাকাপড় ছড়ানো ছিটানো ছিল, তো সেই জামাকাপড়গুলোকে একটু ভাঁজ করে রেখে আমি এদিকে রাতের জন্যে কুমড়ো সিদ্ধ আর ভাতটা বসিয়ে দিয়েছি। তবে শুধু কুমড়ো সিদ্ধ ভাত নয়, তার সাথে আমি 2টো পটল ভেজেছি আর একটা ডিম সিদ্ধ করে সেটাকেও একটু ভেজে নিয়েছি। এই সাথে কুমড়ো সিদ্ধটা ঘি আর কাঁচা লঙ্কা ভাজা দিয়ে ভালো করে মেখে তারপরে খাবো। তো এখন খেতে খেতে মণ্ডলবাবুর সাথে একটু গল্পগুজব করি, কাল কি করলাম না করলাম, অনেক গল্প জমে আছে। সেই গল্পগুলো করতে করতে আমি এখন খাবারটা খাই। আর আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।